আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহাদ বলছি। মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক সলিউশনের কেমিস্ট্রির 2019-20 সেশনের আজকে হচ্ছে পার্ট 3। তো আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিজেনের আইসোটোপ কতটি। তো আমি বলে রাখি যে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার তুলনামূলক অনেক সহজ একটা টপিক, এবং এই টপিকটা থেকে এমন কোনো বছর নেই যে প্রশ্ন আসেনি। হ্যাঁ, প্রত্যেক বছর প্রশ্ন এসেছিল, তবে হ্যাঁ, প্রত্যেক বছর মেডিকেলে আসেনি, কিন্তু প্রত্যেক বছর হয় মেডিকেল না হয় কোনো না কোনো ভার্সিটিতে তো অবশ্যই এসেছিল। তাই আমি ট্রাই করব যে এই টপিক নিয়ে ডিটেলস আলোচনা করার, যাতে এতটুকুর বাইরে আর কোনো কিছু পড়তে না হয়। তো প্রথমে চলে আসি এই প্রশ্নের উত্তর, দেন আমরা ধীরে ধীরে এগোই। তো অক্সিজেনের আইসোটোপ কতটি? সঠিক আনসার হচ্ছে অক্সিজেনের আইসোটোপ হচ্ছে 3টি। তো তোমাদের অবগতির জন্য একটু জানিয়ে রাখি যে কমন যে 3টা মৌল, যেটা দিয়ে মূলত জৈব যৌগের ম্যাক্সিমাম যৌগ গঠিত হয়, তো মনে রাখো এই 3জনেরই আইসোটোপ হচ্ছে 3টি করে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3জনেরই আইসোটোপ হচ্ছে কতটি করে? 3টি করে। এর মধ্যে কার্বনের যে আইসোটোপ, এর সংখ্যাগুলো হচ্ছে, একটা হচ্ছে 12, 13 এবং 14। তবে কথা আছে, আইসোটোপ প্রাকৃতিকভাবেও তৈরি হয় এবং কৃত্রিমভাবেও কিন্তু আইসোটোপ তৈরি করা যায়। তো যদি পরীক্ষায় বলে ওভারঅল যে কার্বনের আইসোটোপ কতটি, তাহলে আনসার 3। বাট প্রাকৃতিকভাবে অর্থাৎ প্রকৃতিতে কার্বনের যে আইসোটোপ যদি বলে, তাহলে কিন্তু আনসার হবে 2টি। অর্থাৎ যদি প্রশ্ন হয় কার্বনের প্রাকৃতিক আইসোটোপ কতটি, তাহলে কিন্তু উত্তর হবে 2টি। এক হচ্ছে কার্বন 12 আর একটা হচ্ছে 13। হাইড্রোজেনের বেলায় একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2 এবং আর একটা হচ্ছে 3। তো যেটা 1 তার নাম হাইড্রোজেন, এবং 2 যেটা ডাই থেকে, ডাই মানে যেহেতু 2, এর নাম হচ্ছে ডিউটেরিয়াম, এবং আমরা জানি ট্রাই মানে হচ্ছে 3, সেখান থেকে যেটা 3 সেটা হচ্ছে ট্রিটিয়াম বা ট্রাইটিয়াম। এখানে একটা বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই ডিউটেরিয়ামের সাথে তোমরা যেটা উল্টা পাল্টা করো সেটা হচ্ছে ডিউটেরন। তো ডিউটেরন, ডিউটেরিয়াম নাম দুইটা খুব কাছাকাছি। সো ডিউটেরিয়াম এটাই কিন্তু হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, আর ডিউটেরন এটা হচ্ছে কম্পোজিট কণিকা। তো পরমাণুর স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা আছে। এর মধ্যে আমরা স্থায়ী আর কম্পোজিটের এক্সাম্পল যদি মনে রাখতে পারি, তাহলে বাদ বাকি সবগুলোই হচ্ছে অস্থায়ী। এই কম্পোজিট কণিকার দুটো এক্সাম্পলের মধ্যে একটা হচ্ছে ডিউটেরন এবং আর একটা হচ্ছে আলফা কণিকা। তো অবশ্যই কম্পোজিট কণিকার এক্সাম্পলটা মনে রাখবা, ডিউটেরন এবং আলফা। আর স্থায়ী কণিকা নিয়ে আমি একটু পরে আসছি। অক্সিজেনের যে 3টা আইসোটোপ, এর মধ্যে একটা হচ্ছে 12, 13, 14, এরপরে জাস্ট 15 নাই, 16, 17 এবং 18। তো এখান থেকে আর যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে এদের যে 3টা করে আইসোটোপ, এই 3টা আইসোটোপের মধ্যে সবচেয়ে প্রচুর পরিমাণে কোনটা পাওয়া যায়। সো মনে রাখবা প্রথমটা, অর্থাৎ কার্বনের সবচেয়ে প্রচুর পরিমাণ যদি বলি কোন আইসোটোপ পাওয়া যায়, তাহলে হচ্ছে কার্বন 12। সো এর পার্সেন্টেজ হচ্ছে 98.89%। এবং অক্সিজেনের বেলায় যদি বলি কোনটি সবচেয়ে বেশি পাওয়া যায়, তাহলে হচ্ছে 16। এর পার্সেন্টেজটা মনে হয় ভুলে গেছি, 99.76%। মেবি এটা ভুল হতে পারে, ভুল হলে ঠিক করে নিও। তাহলে আইসোটোপ অক্সিজেনের কতটি? 3টি। সাথে আমরা কার্বন, হাইড্রোজেন জানলাম, পাশাপাশি প্রচুর কোনটা মনে রাখবা প্রথমটা, এবং এই 3টার নাম জানলাম, ট্রাই থেকে 3, ডাই থেকে ডিউ, বাট এটার সাথে এটার একটা খুব মিল আছে, কিন্তু এইটার এটা হচ্ছে কম্পোজিট কণিকা, এতটুকু মনে রাখো। তো এখন আসো আমরা একটু ডিটেলস আলোচনা করি এই আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার নিয়ে। তো আমি এতটুকু মুছে দিচ্ছি।
এখানে একটা কথা বলেই আমি ডিটেলস আলোচনায় যাব, সেটা হচ্ছে যে যতগুলো মৌল আবিষ্কার হয়েছে প্রত্যেকটারই প্রাকৃতিক আইসোটোপ আছে এক্সেপ্ট দুইটা, অর্থাৎ দুইটা একটা হচ্ছে সোডিয়াম, এটা অবশ্যই মনে রাখতে হবে, এবং আরেকটা হচ্ছে স্বর্ণ, সোডিয়াম আর অরাম, এই দুইটার প্রাকৃতিক আইসোটোপ নেই বা এখনো পাওয়া যায়নি, হয়তো বা ভবিষ্যতে পাওয়া যেতেও পারে, প্রাকৃতিক আইসোটোপ নেই, এটাও মনে রাখতে হবে। পাশাপাশি যেহেতু আইসোটোপ কৃত্রিমভাবে বানানো যাচ্ছে, তাহলে যতগুলো মৌল আবিষ্কার হয়েছে তাহলে আইসোটোপের সংখ্যা তার চেয়ে কি অনেক অনেক বেশি, এবং সর্বমোট যদি আইসোটোপের সংখ্যা পরীক্ষায় আসে যে মোট আইসোটোপ কতটি, তাহলে বইয়ে যেটা দেওয়া আছে হাজারি স্যারের বইয়ে সেটা হচ্ছে 1300। এই সংখ্যাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার আসো আমাদের ডিটেলস পড়ায়। তো প্রথমে আসি পরমাণুর যে মূল স্থায়ী কণিকা, এই মূল স্থায়ী কণিকা হচ্ছে তিনটা, এর মধ্যে একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। আমি লিখছি একটু একটু পর। তাহলে একটু আগে আমরা শিখলাম কম্পোজিট কণিকা দুইটা আর স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা, তাহলে বাদ বাকিগুলো হচ্ছে কিন্তু অস্থায়ী, ঠিক আছে? আচ্ছা, তো কথা হচ্ছে কেন এদেরকে স্থায়ী কণিকা বলা হয়, কেন বলা হয়, এই কারণটা হচ্ছে এই তিনটা কণিকা প্রত্যেকটা পরমাণুতে থাকে, তাহলে সকল পরমাণুতে বিদ্যমান। এখন এরও কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা হচ্ছে হাইড্রোজেন, কারণ এই হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই। এখন নিউট্রন কি সেটার ডিটেলস যাওয়ার আগে একটু বলে দিই, এইটা হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, আর এটা হচ্ছে ভর সংখ্যা, এই দুইটার বিয়োগফলই হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে 1 থেকে 1 বাদ গেলে হয় 0, অর্থাৎ এই পরমাণুর নিউট্রন সংখ্যা নাই। তাহলে এই দুনিয়ায় কেবলমাত্র হাইড্রোজেনেরই নিউট্রন সংখ্যা নাই, আর বাদ বাকি সকল পরমাণুতে নিউট্রন আছে এবং ইলেকট্রন প্রোটন তো আছে। তাহলে এটাই হচ্ছে একটা এক্সেপশন, এবং এটাও খুব ভালো করে পড়তে হবে। তো যাই হোক, মূল স্থায়ী কণিকা যে তিনটা তার নামগুলো আমি লিখে ফেলি। একটা হচ্ছে ইলেকট্রন, যার প্রতীক হচ্ছে ই, একটা হচ্ছে প্রোটন যার প্রতীক পি, এবং আরেকটা হচ্ছে নিউট্রন যার প্রতীক হচ্ছে এন। এবং এই তিনটা সম্পর্কে তোমাদের বইয়ে একটা বক্স আছে যে কার চার্জ কত, কার ভর কত, তো প্রোটনের তুলনায় কত, প্রকৃত ভর চার্জ কত, এটা অবশ্যই মুখস্থ করে নিবা। আমি ওইটার বাইরে যে কথাগুলো ইম্পর্টেন্ট, যেগুলো এলোমেলো ভাবে আছে, সেটাকে একসাথে করে দিচ্ছি। তো প্রথম কথা, এই তিনটা থেকে তোমাদেরকে আগে জানতে হবে এদের আবিষ্কারক কে। তো এটা একটা ছন্দ দিয়ে সবাই মনে রাখে, আমিও মনে রাখতাম, সেটা হচ্ছে ইট পরে নিচে, ইট পরে নিচে, অর্থাৎ ইলেকট্রনের আবিষ্কার টি দিয়ে থমসন, আমি বাংলায় লিখি থমসন। প্রোটনের আবিষ্কার পতে প্রোটন, রতে হচ্ছে রাদারফোর্ড, এবং নিতে হচ্ছে নিউট্রন, চতে হচ্ছে চ্যাডউইক। পাশাপাশি কত সালে সেটাও ইম্পর্টেন্ট। তো সাল আমি মনে রাখতাম এভাবে, নাসায় কেন তুই, বাট তোমরা এটা এখন বুঝবা না। এর কারণ হচ্ছে যে সংখ্যা মনে রাখার একটা পদ্ধতি আছে, যেটা নিয়ে আমি এখনো ভিডিও করিনি। তো আমি ট্রাই করবো এটা নিয়ে একটা ভিডিও করার, তাহলে ওই জিনিসটা খুব ইজিলি মনে থাকবে। বাট আমি এখন সালগুলো শুধু লিখে দিচ্ছি, 1897, 1919 এবং 1932। তো যাই হোক, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ইলেকট্রনে ক আছে, এটাও ভর্তি পরীক্ষায় এসেছিল ভার্সিটিতে। কতে তোমরা ক্যাথোড রাশি মনে রাখো, ক্যাথোড রশ্মি। এই ক্যাথোড রশ্মির উপর পরীক্ষা নিরীক্ষা করেই মূলত ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী থমসন। সো এই ক্যাথোড রশ্মির সাথে ইলেকট্রন, এই ব্যাপারটা মনে রাখো। আচ্ছা, পাশাপাশি আমি যে কথাটা বলি সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, একটা মৌলের প্রোটন সংখ্যাটাই হচ্ছে কিন্তু তার পারমাণবিক সংখ্যা। আমি আবারও বলছি, প্রোটন সংখ্যাটাই হচ্ছে কিন্তু তার কি পারমাণবিক সংখ্যা। এবং এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে
জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড একটা জার্মান শব্দ, জাহাল থেকে এসেছে, যার অর্থই হচ্ছে নাম্বার বা সংখ্যা। তো যেহেতু প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সেম, আমি যদি প্রশ্ন করি যে 6 নাম্বার পারমাণবিক সংখ্যার মৌল কোনটি, তাহলে আনসার কিন্তু হবে কার্বন। তো কার্বন ছাড়া দুনিয়ায় আর কোনো মৌল নেই যার পারমাণবিক সংখ্যা কিন্তু 6। তাহলে খেয়াল করে দেখো তো, 6 যদি কার্বনেরই কেবলমাত্র পারমাণবিক সংখ্যা হয়ে থাকে, তাহলে এই পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা দ্বারাই কিন্তু আমরা একটা মৌলকে চিনতে পারছি। তো এটা কিন্তু পরীক্ষা আসছিল যে একটা মৌলের পরিচিতি কার উপর নির্ভর করে, ইলেকট্রন, প্রোটন না নিউট্রন, তাহলে আনসার হবে প্রোটন। পাশাপাশি মৌলের ধর্মটাও কিন্তু, কারণ কার্বন এবং এরপরে যদি আমি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, কার্বনের কত 6, যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, এদের কিন্তু ধর্ম ভিন্ন। সো এই দুইটা লাইনই কিন্তু ভার্সিটিতে এসেছিল, সেই দুইটা লাইন আমি লিখে দিই। একটা হচ্ছে মৌলের পরিচিতি নির্ভর করে কার উপর, নির্ভর করে প্রোটন সংখ্যার উপর। পাশাপাশি মৌলের ধর্ম নির্ভর করে, এটাও প্রোটন সংখ্যার উপর, বইয়ের লাইনটা ছিল এরকম, পারমাণবিক সংখ্যার উপর। ওইদিকে মনে দেখা যাচ্ছে না, পারমাণবিক সংখ্যার উপর। ঠিক আছে, তো এই গেল ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে। বক্সে যতটুকু তোমাদের নেই সেটুকু অ্যাড করা। তো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থেকে আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই যে প্রোটন এবং এই যে নিউট্রন, এই দুইটাকে একত্রে কিন্তু বলা হয় নিউক্লিয়ন। আমি আবারও বলছি, এটাও কিন্তু ভর্তি পরীক্ষা এসেছিল ভার্সিটিতে, যে প্রোটন এবং নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তাহলে এই প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার মোট অর্থাৎ যোগফলকে আমি কিন্তু বলতে পারি নিউক্লিয়ন সংখ্যা। কি বলতে পারি? নিউক্লিয়ন সংখ্যা। এবং এটাই হচ্ছে মূলত পারমাণবিক ভর সংখ্যা। তাহলে যাহাই নিউক্লিয়ন সংখ্যা তাহাই কিন্তু ভর সংখ্যা। এবং মাস, MASS, এই মাস মানে যেহেতু ভর, তাহলে ভর সংখ্যার আর একটা নাম হচ্ছে মাস সংখ্যা। তাহলে খেয়াল করো, ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দ্বারা। এ মানে হচ্ছে অ্যাটমিক ওয়েট বোঝাচ্ছে, সেখান থেকে এ আসছে। তো আমি যদি এভাবে লিখি তাহলে A ইজ ইকুয়াল টু P প্লাস N। তাহলে এখন যদি আমি নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে নিউট্রন সংখ্যা যদি বের করতে চাই, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি নিউট্রন সংখ্যা। তো এতটুকুই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে এখন জানতে হবে। এবং যেটা ভর সংখ্যা সেটা নিউক্লিয়াসের ভেতরে থাকে, আর ইলেকট্রনটা কি থাকে, চারদিকে থাকে। তাহলে এটাও অ্যাড করে নিতে পারো যে প্রোটন এবং নিউট্রন এরা থাকে নিউক্লিয়াসের ভেতরে, আর ইলেকট্রন থাকে কি, বাইরে। তো এখন আসি আমাদের যে মেইন আজকের প্রশ্নের পড়া, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। তো আমি যদি নাম তিনটা ঝটপট লিখি, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আইসোবার, আর একটা হচ্ছে আইসোটোপ। তো খেয়াল করো, এদের প্রত্যেকটা নামের শুরুতে কিন্তু আইসো আছে। এই আইসো কথাটার অর্থ হচ্ছে একই। তো যেহেতু সবার নামের শুরুতে আছে আইসো, আর আইসো মানে হচ্ছে যেহেতু একই, তাহলে এদের তিনজনারই কিছু না কিছু একই। তো কার কি একই সেটাই হচ্ছে মনে রাখতে হবে। তো এটা মনে রাখার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে লাস্টের এই লেটার বা শব্দগুলো। তো খেয়াল করো, আইসোটোপের সবার শেষে আছে প, তাহলে আইসোটোপের একই হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আইসোটোপের একই কি, প্রোটন সংখ্যা। আইসোবারের সবার শেষে আছে র, আর ভরেরও শেষে আছে কি, র, অথবা বার থেকে ভর, বার ভর মিল আছে, তাহলে এদের একই হচ্ছে কিন্তু ভর সংখ্যা। আর আইসোটোনের সবার শেষে যেহেতু আছে ন, তাহলে এদের একই হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে শেষের এই অক্ষরগুলো দিয়েই কিন্তু আমরা খুব ইজিলি মনে রাখতে পারি এদের ডেফিনেশন। এখন যেহেতু আইসোটোপের প্রোটন সংখ্যা একই, তাহলে যদি প্রশ্ন হয় আইসোটোপের ভিন্ন কি, তাহলে এই দুইটা হচ্ছে আইসোটোপের ভিন্ন।
ওকে, আবার আইসোবারের ভর সংখ্যা একই, তাহলে এই দুইটা ভিন্ন। তাহলে আইসোটোনের নিউট্রন সংখ্যা একই, তাহলে এই দুইটা কি ভিন্ন। তাহলে আমি আর লিখে দিচ্ছি না কার কোনটা ভিন্ন। ওকে, আশা করি এটা পারবে। এখন কথা হচ্ছে এই আইসোটোপের প্রোটন সংখ্যাই শুধু একই না, এর আর একটা জিনিস একই। সেটা কি, খেয়াল করো তো, আমরা জানি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্রত্যেকটা মৌলের জন্য কিন্তু ফিক্সড। তাহলে আইসোটোপ মানে যেহেতু প্রোটন সংখ্যা একই, তাহলে দুইটা মৌলের প্রোটন সংখ্যা একই মানে তারা একই মৌল, কারণ প্রোটন সংখ্যা অলওয়েজ কি হবে, সেম হবে। তাহলে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে যে আইসোটোপগুলো মূলত একই মৌলের হয়, একই মৌলের হয়, কিন্তু আইসোবার এবং আইসোটোন এরা কিন্তু ভিন্ন মৌলের হয়, এরা কিন্তু ভিন্ন মৌলের হয়। সাথে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু মৌল একই, অর্থাৎ মৌলটা ধরো কার্বন, তাহলে কার্বনের যে রাসায়নিক ধর্ম সেটা তো সেমই থাকবে। তার মানে আইসোটোপ যেহেতু একই মৌলের, তাহলে আইসোটোপের আর একটা জিনিস একই, সেটা হচ্ছে তার রাসায়নিক ধর্ম। হ্যাঁ, তার ভৌত ধর্ম একই, কিন্তু বইয়ে যেটা আছে তোমরা এটা মনে রাখো, আমি একটু মুছে দিই। তাহলে আইসোটোপের আরেকটা জিনিস একই, সেটা হচ্ছে কি, আরেকটা জিনিস একই, সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। এবং এই দুইটার কিন্তু রাসায়নিক ধর্ম ভিন্ন, রাসায়নিক ধর্ম ভিন্ন। ঠিক আছে, এখন প্রশ্ন ডেফিনেশন দিয়েও আসবে, এক্সাম্পল দিয়েও কিন্তু আসবে। দুইটা মৌল পাশাপাশি দিয়ে বলবে যে এরা পরস্পরের কি, অথবা একটা মৌল দিয়ে বলবে যে ধরো কপার 2964, বলবে যে এর আইসোবার কোনটি বা এর ড্যাশ কোনটি। ওকে, তাহলে এক্সাম্পলগুলো এখন আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে, তাহলে একটা মৌলকে প্রকাশ করা হয় নর্মালি এভাবে, এক্স যদি একটা মৌল হয়, জেড পারমাণবিক সংখ্যাটা তার বাম পাশের নিচে লিখতে হয়, আর অ্যাটমিক ওয়েট অর্থাৎ ভর সংখ্যাটাকে বাম পাশের উপরে লিখতে হয়। এছাড়া তোমরা জানো যে মৌলের সংখ্যা লিখতে হয় ডান পাশের নিচে, আর চার্জটা হয় কোথায়, চার্জটা হয় উপরে। তো এই দুইটার কথা আমরা আর এখন আসছি না, এই দুইটা একটু মাথায় রাখতে হবে। তো আমি প্রথমে যদি আইসোটোপের এক্সাম্পল দেখাই, আইসোটোপ লেখার নিয়ম হচ্ছে, এই যে আমি হাইড্রোজেন লিখলাম, তো এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সবারই কি সেম, কিন্তু কি আলাদা, বাকি দুইটা আলাদা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, সব সময় যে বাকি দুইটা আলাদা হবে সেটাও কিন্তু না। যেমন দেখো হাইড্রোজেনের বেলায় এর প্রোটন সংখ্যা যা, তাহলে এর কি এর ভর সংখ্যাও কিন্তু কি তা। তো অত পেঁচানোর দরকার নাই, যেহেতু এদের প্রোটন সংখ্যা সেম, এটার প্রোটন সংখ্যা কি সেম, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। তাহলে এটার আইসোটোপ এটা, এটার আইসোটোপ এটা। ওকে, আচ্ছা, আইসোবারের বেলায় যে কমন এক্সাম্পলটা তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে কপার এবং জিঙ্ক। তো খেয়াল করো, এরকম দেওয়া আছে। তাহলে যেহেতু এই উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, তাহলে এই দুইটার ভর সংখ্যা যেহেতু সমান, কিন্তু দেখো প্রোটন সংখ্যা ভিন্ন। আবার এই দুইটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে যে নিউট্রন সংখ্যা পাবো, যেমন 30, বুঝতেই পারছো 64 আর থেকে 30 বিয়োগ করলে হয় 34, আর এখানে কিন্তু চলে আসবে 35, অর্থাৎ নিউট্রন সংখ্যাও কি ভিন্ন। তাহলে এখানে একই হচ্ছে ভর সংখ্যা, সো কে ভিন্ন সেটাতে তোমরা যাবে না, একই কি সেটা দেখলেই হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে, এরা হচ্ছে পরস্পরের আইসোবার। আর আইসোটোনের এক্সাম্পল যেটা কমন, সেটা হচ্ছে অনেকগুলো এক্সাম্পল আছে, এর মধ্যে ধরো আমি যদি কার্বনেরটাই দিই, কার্বন 6 আর উপরে কার্বনের 14, এই আইসোটোপটা দিই, আর অক্সিজেন 8, এখানে দিই 16। তাহলে দেখো 14 আর 16 ভর সংখ্যা আলাদা, 6 8 প্রোটন সংখ্যা আলাদা, কিন্তু 14 থেকে 6 যদি আমি বাদ দিই তাহলে এর নিউট্রন হচ্ছে 8, 16 থেকে যদি আমি 8 বাদ দিই এরও নিউট্রন সংখ্যা হচ্ছে 8। তাহলে যেহেতু এদের নিউট্রন সংখ্যা সমান, তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। সো এভাবে তোমাদের বিভিন্ন এক্সাম্পল দিয়ে প্রশ্ন হতে পারে। তো আজকে আমি তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু নর্মালি আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার সম্পর্কে যত কথা বললাম, পাশাপাশি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে যেটা বললাম, প্লাস স্থায়ী মূল কণিকা, অস্থায়ী এবং কম্পোজিট কণিকা নিয়ে কথা বললাম। শুধু বাদ রেখেছে কি চার্জ এবং ভর কত। এই বক্সটা তোমরা যদি পড়ে ফেলো, ইনশাআল্লাহ
নিশ্চিত জেনে রাখো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কমন না পেলেও ডেন্টালে পাবে, না হলে ঢাকা ভার্সিটি বা বড় বড় যে ভার্সিটি এমনকি চুয়েটেও তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো, বা শাহজালাল ইউনিভার্সিটিতে কমন পেতে পারো। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ শীঘ্রই আমরা আরেকটা প্রশ্ন নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।